আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জীবন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের গল্প। জীবনের গল্প। প্রিয় দর্শক, হাসিনা চলে গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে। কেউ কেউ পালিয়েছে, আবার কেউ দেশে বসেই দেশকে উত্তপ্ত করতে চাচ্ছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য নানান ধরনের পায়তারা করে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত কিছুদিন আগে আমাদের সন্তান তুল্য আসিয়া যেদিন মারা গেল, আসিয়াকে বিদায় দেওয়ার জন্য পুরো জাতি যখন শোকাহত, আসিয়ার জানাজা যখন চলছে, ওই মুহূর্তে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল থেকে একজন প্রেজেন্টার আমাদের 24-এর মহানায়ক সার্জিস হাসনাত আবদুল্লাদেরকে শুয়োর বলে তুলনা করেছিল। এই বিষয়গুলো আপনারা সবাই জেনে গেছেন, এখানে আপনাদেরকে নতুন করে বলার কিছুই নাই। তবে এর কিছু প্রতিক্রিয়া আছে যা আপনাদেরকে জানতে হবে। আসলে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রেজেন্টার আমাদের 24-এর মহানায়কদেরকে শুয়োর বলার ইন্ধন কোথা থেকে পেল? কারা তাকে সাহস যোগাচ্ছে? নেপথ্যে আসলে কারা এ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে? এই বিষয়গুলো আপনাদেরকে এক এক করে জানানো হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো বেসরকারি টেলিভিশন আছে, তার মধ্যে বাংলা ভিশন, এনটিভি বা আরও দু একটা টেলিভিশন ছাড়া বাদবাকি সবগুলো চ্যানেল এসেছিল হাসিনার হাত ধরে। হয়তো এর আগে চ্যানেল ওয়ান, ইসলামিক টেলিভিশন, দিগন্ত টেলিভিশন এগুলো ছিল, এগুলো হাসিনা বন্ধ করে দিয়েছে। কিন্তু হাসিনার হাত ধরে গত 15 বছরে যে চ্যানেলগুলো এসেছে, সেই চ্যানেলগুলোতে আমরা কি দেখলাম? গত 15 বছর ওই চ্যানেলগুলো হাসিনার বন্দনা করতে করতে, আওয়ামী লীগের দালালি করতে করতে এমন এক পর্যায়ে নেমে গিয়েছিল যে মানুষ টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছিল। প্রিয় দর্শক, হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা দেখেছি আওয়ামী লীগের প্রথম সারির নেতারা আত্মগোপনে চলে গেছেন। বড় সংখ্যক নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু তারপর হাতে গোনা কয়েকজনকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি। বাকি নেতারা ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালিয়ে গেলেন, এর উত্তর আজও অজানা। আওয়ামী লীগের নেতাদের যাদের নামে মামলা হয়েছে, যাদের নামে মামলা চলমান, তারা কি করে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে যায়, সেই উত্তর আজও আমাদের অজানা। আমরা যে হাতে গোনা কয়েকজনকে গ্রেপ্তার হতে দেখেছি, শুধুই কি তারা স্বৈরাচারের দোষর ছিল? শুধুই কি তারা ফেসিস্ট ছিল? বাদবাকি নেতারা কোথায়? যে গণমাধ্যম আমাদের মুখ চেপে ধরেছিলেন, গত 16টা বৎসর আমাদেরকে মিথ্যে শুনিয়েছেন, মিথ্যে গিলিয়েছেন, সত্য থেকে আমাদেরকে আলাদা করেছিলেন, সত্যের সামনে একটা পর্দা দিয়েছিলেন, সেই গণমাধ্যম কর্মীদের কজনেরই বিচার হয়েছে। শাকিল, ফারজানা রূপা, এদের দু একজনকে আটক করলেই কি দায় সারা? কোথায় জয় মামুন? কোথায় মুন্নি সাহা? কোথায় সময় ইসলাম? কোথায় আরো যারা যারা গত 16টা বৎসর টেলিভিশনগুলোকে দখল করে হাসিনা বন্দনা করতেন, আওয়ামী লীগের দালালি করতেন, আমাদেরকে মিথ্যে শোনাতেন? তাদের কজনেরই বিচার হয়েছে, তাদের একজনেরও বিচার হয়নি। আপনারা কি মনে করছেন যে বাংলাদেশের টেলিভিশনগুলো হঠাৎ করে সব পাল্টে গেছে? হঠাৎ করে তারা মিথ্যে বলা ছেড়ে দিয়ে সত্য বলা শুরু করে দিয়েছে? মোটেও তা নয়। তাদেরকে ভারত থেকে চাপ দিয়ে বলানো হচ্ছে যে তোমরা এই মুহূর্তে চুপ থাকো, তোমরা এই মুহূর্তে তাদের কথাগুলো বলো, তাদের কথাগুলো বলতে বলতে তোমরা এমন কিছু তথ্যপত্র সামনে হাজির করো যাতে করে 24-এর চেতনাগুলো ম্লান হয়ে যায়, 24-এর মহানায়কগুলো ভিলেন হয়ে যায়, ডক্টর ইউনূস জাতির সামনে ভিলেন হয়ে যায়, বেগম জিয়া, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, বিএনপি, জামাত সহ প্রত্যেকটা রাজনৈতিক দল মানুষের সামনে ভিলেন হয়ে যায়, এবং মানুষ যাতে বলতে শুরু করে আগেই তো ভালো ছিলাম, হাসিনার আমলেই তো আমরা ভালো ছিলাম। আজকে দেখেন, বিভিন্ন দাবি আদায়ের ইস্যু নিয়ে এক এক সময় এক এক গোষ্ঠী যখন রাস্তায় নামতো, বর্তমান সরকার খুব কৌশলে এই বিষয়গুলো কন্ট্রোল করত। কিন্তু হঠাৎ করে পশ্চিমবঙ্গের আদলে জাতির সামনে নিয়ে আসা হলো ধর্ষণের একটা ইস্যু। হঠাৎ করে কি বাংলাদেশের সবগুলো পুরুষ খারাপ হয়ে গেল? হঠাৎ করে কি বাংলাদেশের সবগুলো পুরুষ ধর্ষক হয়ে গেল? আর ধর্ষণের ভিকটিমগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে শিশু। শিশু হলে বিষয়টা কি হয় জানেন? মানুষের কাছে খুব বেশি মানবিক হয়, মানুষ ক্ষুব্ধ হয়, বিক্ষুব্ধ হয়। আমি মনে করি এই বিষয়গুলো ভারতের একটা চাল, তাদের গেমের একটা অংশ হতে পারে, তাদের ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। আমি আবারও বলছি, তাদের গেমের একটা চাল হতে পারে। প্রিয় দর্শক, আসিয়াকে কেন্দ্র করে মাঠে নামানো হলো লাকিকে। লাকি কিন্তু এতদিন চুপ ছিল,
তাকে মাঠে নামিয়েছে কারা? আপনাদের নিশ্চয় মনে আছে 2018 সালে বিএনপিকে ভোট দেওয়ার কারণে সুবর্ণচরে এক মাকে সন্তানের সামনে ধর্ষণ করা হয়েছিল। তখন কিন্তু লাকি, রোকেয়া প্রাচী, শাওন ওরা কিন্তু কেউ মাঠে নামেনি। এখন আসলে তারা চাচ্ছেটা কি? তাদের চাওয়াটা কি? তারা চাচ্ছে এই ইস্যুগুলোকে সামনে রেখে বাংলাদেশের পরিস্থিতিটাকে এমন একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করা, যাতে এই ইস্যুটাকে নিয়েই বর্তমান সরকারের পতন হয়, এই ইস্যুটাকে কেন্দ্র করেই বর্তমান সরকারের পতন হয়। এর জন্য আপনারা দায়ী করবেন কাকে? শুধুই কি আওয়ামী লীগ দায়ী? আমি মনে করি এর জন্য বিএনপি এবং জামাত সমানভাবে দায়ী। বিএনপি এবং জামাত কিভাবে দায়ী, আসুন আমরা এই ব্যাপারে একটু আলোচনা করি। বিএনপি এবং জামাতের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা, ক্ষমা করার প্রতিযোগিতা। বিএনপি চাচ্ছে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ক্ষমা করে নিজের দলের মধ্যে টানা যায়। জামাত চাচ্ছে জামাত কিভাবে তাদেরকে ক্ষমা করে নিজের দলের দিকে টানতে পারবে। এবং ছাত্ররা একটা নতুন দল গঠন করেছে, ছাত্রদের মধ্যেও সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। তারাও চাচ্ছে যে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে তাদের দিকে টানতে পারবে। মানে আওয়ামী লীগ একটা প্রাচীনতম দল, তাদের একটা ভোট ব্যাংক আছে, অস্বীকার করার কিছু নাই। কিন্তু এই যে ক্ষমা করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এই ক্ষমা করার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ খুব সুন্দরভাবে একটা জিনিস রপ্ত করছে। তারা খুব ভালোভাবে মজা নিচ্ছে। তারা কখনো বিএনপির সাথে খেলতেছে, কখনো জামাতের সাথে খেলতেছে, কখনো ছাত্রদের সাথে খেলতেছে। এবং এই খেলাখেলির মাধ্যমে তারা তিনটা দলকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। যে তিনটা দল আজ থেকে 6 মাস আগেও তারা একই প্ল্যাটফর্মে ছিল, হাসিনাকে তাড়ানোর সময় এই তিনটা দল একে অপরের সহযোদ্ধা ছিল, সেই তিনটা দলকে এখন মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই তিনটা দলকে মুখোমুখি করার কারণে কি ঘটেছে দেখেন। একটা মহল থেকে ছাত্রদেরকে জানতে চাওয়া হচ্ছে যে তোমাদের আয়ের উৎস কি। ছাত্ররা একটা দল গঠন করেছে, তাদের আয়ের উৎস জানতে চাওয়া হচ্ছে। আবার আরেকটা মহল বিএনপিকে বলতেছে তোমরা টেম্পু লীগ, তোমরা চাঁদাবাজ লীগ। আবার আরেকটা মহল থেকে জামাতকে বলা হচ্ছে যে তোমরা 71-এর স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল, তোমাদের এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, তোমাদেরকে দেখে নেব। এই যে একটা প্রতিহিংসা, এই যে একটা দলের পিছনে আরেকটা দলকে লাগিয়ে দেওয়া, এই জিনিসটা সম্পূর্ণভাবে ঘটেছে ওই আওয়ামী লীগকে ক্ষমা করার প্রক্রিয়ার মাধ্যমে। যে তিনটা দল গত 7-8 মাস আগে একই প্ল্যাটফর্মে থেকে হাসিনাকে তাড়ালো বাংলাদেশ থেকে, বাংলাদেশকে নতুন করে স্বাধীনতার স্বাদ উপহার দিল, সেই তিনটা দল আজ একে অপরের প্রতিপক্ষ। প্রিয় দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 40টির মতো টেলিভিশন আছে। আমার টোটাল হিসাবটা জানা নাই, তবে 40-এর 2-একটা কম বেশি হবে। প্রশ্ন হলো এই 40টা টেলিভিশন চ্যানেল থেকে কতজন আওয়ামী ফ্যাসিস্ট বিদায় হয়েছে? যারা গত 16টা বৎসর টেলিভিশনগুলোকে দখল করে হাসিনার বন্দনা করত, আওয়ামী লীগের দালালি করত, তাদের কতজন বিদায় হয়েছে? আমার জানা মতো একজনও না। তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে বহাল আছে এবং তারা অপেক্ষা করতেছে কিভাবে এই সরকারকে, বা পরবর্তীতে নির্বাচনী কোনো সরকার যখন আসবে সেই সরকারকে কিভাবে বেকায়দায় ফেলা যাবে। 1000টা নিউজ নয়, তারা মাত্র একটি নিউজ করবে। এমন একটা সময় আসবে তারা একটি ইস্যুকে এমনভাবে হাইলাইট করবে, সরকার খুব চাপে পড়ে যাবে, আন্তর্জাতিকভাবে অথবা অভ্যন্তরীণভাবে। কিন্তু উচিত ছিল কি? 24-এর বিপ্লবের পর যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, আপনাদের উচিত ছিল সর্বপ্রথম মিডিয়াকে ক্লিন করা। বাক স্বাধীনতা মানে এই নয় যে আওয়ামী ফ্যাসিস্টদেরকে মিডিয়ার মধ্যে বসিয়ে রাখবেন। গত 16 বৎসর এই মিডিয়ার আচরণ যদি আপনারা ভুলে যান, তাহলে এর চেয়েও ভয়াবহ দুঃসংবাদ আপনাদের জন্য অপেক্ষা করতেছে আগামী দিনে। সার্জিস হাসনাতকে যে নারী প্রেজেন্টার শুয়োর বলে গালি দিয়েছে, হাসনাত হয়তো সে নারী প্রেজেন্টারকে ক্ষমা করে দিয়েছে, এটা তার উদারতা। কিন্তু একটা কথা ভুলে যাবেন না হাসনাত, এটা রাজনীতি করার জায়গা না। আজ যে আপনাকে শুয়োর বলে গালি দিয়েছে, কালকে সে আপনাকে শুয়োর বানাবে, শুয়োর বানিয়ে ছাড়বে। এমন একটা অভিযোগ মিডিয়াতে আপনাকে নিয়ে, এমন একটা অভিযোগ সে দাঁড় করাবে, আপনার রাজনৈতিক কেরিয়ার চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। কোথায় মায়া দেখাবেন, কোথায় করুণা দেখাবেন, আগে ভাবতে হবে। আপনার এই মায়া, আপনার এই করুণা, আপনার এই ভদ্রতা
সে কিন্তু ভালোবাসা হিসেবে দেখছে না, সে এটাকে আপনার দুর্বলতা হিসাবে কাজে লাগাবে। আমি এ কথা বলছি না যে টেলিভিশনের প্রত্যেকটা কর্মীকে ধরে ধরে বের করে দিন, তবে গত 16টা বৎসর যারা হাসিনা বন্দনা করেছে, গত 16টা বৎসর যারা মিথ্যাচার করেছে, আওয়ামী লীগের দালালি করেছে, যারা এই জাতিকে বিভক্ত করেছে, জাতির মধ্যে বিভেদ তৈরি করেছে, তাদের কোনো ক্ষমা নেই। তারা ক্ষমা চাইলেও ক্ষমা নেই, ক্ষমা না চাইলেও ক্ষমা নেই। বিএনপি এবং জামাতের ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা মিডিয়া থেকে ওইসব ফেসিস্টদের দোসরদেরকে তালিকা করে করে বের করুন, নয়তো আপনাদের জন্য এরাই বিপদ বয়ে আনবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে অন্য আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।